গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিনের পরে আবার আড্ডা ভ্রমণে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বহুদিনের পর দেখা হচ্ছে আমাদের। মাঝখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তো রাস্তায় যেতে যেতে সেসব গল্প হবে। এখন আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য অনেক মহৎ, বহুদিন পর লং রাইডে বেরোচ্ছি। যাব বেনাপুর বিচ, সেখান থেকে দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি, দুটোই কাছাকাছি লোকেশনে। তারপরে ইচ্ছা রয়েছে যে লাঞ্চ টাঞ্চ করে কোনো একটা রোড সাইড রেস্টুরেন্ট বা ধাবা থেকে লাঞ্চটা সেরে বাড়ি ব্যাক করবো। তো যেতে যেতে আরো অনেক গল্প হবে। এই হিসাবে শুরু হলো জার্নি। দেখেছি সফর সঙ্গী হিসাবে আমার অর্ধাঙ্গিনী রয়েছে আমার সাথে। দেখতে আমরা বালি ব্রিজে উঠে পড়েছি। হালকা হালকা কুয়াশা এখনো রয়েছে, তো ওটা ভয়ের কিছু নেই। রোদটা এখনো সেইভাবে চড়া হয়ে ওঠেনি। দেখতে দেখতে আমরা বালি হাল্ট ক্রস করলাম। গুগল বাবাজির মতো এখান থেকে বেনাপুর বিচের ডিস্টেন্স 58 কিলোমিটারের মতো। সময় লাগবে বলছে 8 ঘন্টা 21 মিনিট, দেখা যাক। বালি ব্রিজ ক্রস করে এসে আমরা রয়েছি সেই সংযোগ স্থলটায়, যেখান থেকে একদিকে দিল্লি রোড আর একদিকে মুম্বাই রোড চলে যাচ্ছে। তো আজকে যেহেতু বেনাপুর যাব আমরা, কোলাঘাটের দিকেই পড়বে, তাই আমরা খড়গপুর যাওয়ার রাস্তাটা অর্থাৎ বাঁদিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি। আড্ডা ভ্রমণের সব থেকে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাহন চেঞ্জ হয়েছে। আগে যারা আপনারা রেগুলার আমার চ্যানেল দেখতেন তারা জানেন আমি মাইস্ট্রো নিয়ে ঘুরতাম। তো সেটা এক্সচেঞ্জ করে আমি এক্সট্রিম 125R নিয়েছি। যেতে যেতে এটাই গাড়িটার কিছু সুবিধা অসুবিধা সবটাই বলবো। গাড়িটা প্রায় আমি 10,000 কাছাকাছি চালিয়ে ফেলেছি, 10,000 কিলোমিটারের কাছাকাছি। তো যথেষ্টই ওনার হিসাবে আমার এক্সপিরিয়েন্স হয়েছে গাড়িটা নিয়ে, সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে সাথে। আমরা প্রায় এখন উলো এরিয়ার কাছাকাছি চলে এসেছি। আরো বেশ কিছুটা রাস্তা এখনো বাকি রয়েছে। গুগলের মতো এখন 41 মিনিট লাগবে। ডেস্টিনেশনে পৌঁছাতে প্রায় 25 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। এই গাড়িটার সব থেকে খারাপ দিকগুলো আগে বলে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করি। খারাপ দিকগুলো হচ্ছে গিয়ার আটকায়। মানে আপনি ধরুন একটা স্পিডে যাচ্ছেন, তো হঠাৎ করে আপনাকে স্পিডটা লো করতে হলো, তারপরে আপনি যদি 5th গিয়ারে থাকেন হাই স্পিডে, এবার যেই আপনার স্পিডটা কমে 20-তে নেমে গেল, ও কিন্তু পরপর গিয়ার নামবে না, 4-এ গিয়ে আটকে যায়। আবার একটু ছাড়লে ক্লাসটা, তারপরে বাকি গিয়ারগুলো নামবে। এটা একটা প্রধান অসুবিধার দিক। অনেক সময়তেই শহরের হেভি ট্রাফিকে এটা কিন্তু বেশ ভালো রকম প্রবলেম তৈরি করে। আর একটা বাজে দিক ছিল গাড়িটার, সেটা যদিও এখন রিজলভ হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে গাড়িটা মাঝে মাঝেই বন্ধ হয়ে যেত। বিশেষ করে লো স্পিডে গাড়িটা বেশি বন্ধ হতো, আরপিএম ধরে রাখতে পারতো না। সে প্রবলেমটা কিন্তু সার্ভিস থেকে আমাকে সলভ করে দিয়েছে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এবং কিছু স্পেয়ার পার্টস চেঞ্জের মাধ্যমে, যেটা ওয়ারেন্টিতে পুরোপুরি ওরা করেছে। কোনো চার্জেস আমার থেকে নেয়নি, আমার থেকে তো নেয়নি।
তো এই দুটোই ছিল মেজর বাজের দিক। এবার একটু আসি গাড়িটার মাইলেজ সম্পর্কে। আমি কিন্তু এই গাড়িটা একদম অফিস টাইমে সেন্ট্রাল কলকাতার হেভি ট্রাফিকেই চালাতাম, মানে চালাই আর কি, যেহেতু আমার অফিস ওই দিকেই। তো তাতেও আমি মোটামুটি 50 থেকে 55 মাইলেজ এই গাড়িটা থেকে বের করেছি। সো মাইলেজ নিয়ে স্যাটিসফাইড, মাইলেজ নিয়ে কোনো কথা হবে না গাড়িটার। বাদ বাকি কিন্তু আমার মনে হয় গাড়িটা সবই আমার ভালোই লাগে, মানে আমার খুশি হয়েছে বলেই আমি নিয়েছি গাড়িটা। এর রাইড কোয়ালিটি বলুন, পিক আপ বলুন, সবই ঠিকঠাক, পারফেক্ট আছে, কোনো চাপ নেই। সেগমেন্টের মানে 125 সিসি সেগমেন্টে সব থেকে পেছনেরটা একটা মোটা ওই, তো মানে কেটিএম বাদ দিলে সেই দিক থেকেও দেখেছি খুব ভালো এক পায়ে, যে ব্যালেন্সের অসুবিধা হয় না, কখনো কনফিডেন্স লাক হতে দেয় না গাড়ি। খারাপ রাস্তাতেও মোটামুটিও যে কনফিডেন্স লাক করছে এবার কিছু হয়টা হয়ে যাবে, সেরকম ব্যাপারে তো ঘটেনি আজ পর্যন্ত আমার সাথে। এখন তো গাড়িটার অনেক নতুন ভার্সান এসে গেছে, অনেক আপডেট হয়ে গেছে গাড়িটা। তো সেগুলোতে কি আছে আমি জানি না, হয়তো আরও ভালোই করেছে প্রবলেমগুলোকে রিজলভ করে। আমার এই গাড়িটা কিন্তু একদম শুরুর দিকটার গাড়ি। আমার যতদূর মনে পড়ছে আমি এই গাড়িটা বুক করিয়েছিলাম 2024-এর ফেব্রুয়ারির এন্ডে, আর ডেলিভারি পেয়েছিলাম মেতে। গাড়িটা ভীষণ স্মুথ এবং পিক আপ খুব ভালো, খুব তাড়াতাড়ি 60-65 অ্যাচিভ করে নেয়, কোনো ইস্যু হয় না। এবং 70-80 পর্যন্ত আমি তুলেছি, মানে কনস্ট্যান্ট ধরে চালিয়েছি গাড়িকে। এরকম মাঝে একবার বেরিয়েছিলাম, সেটা ভিডিও নেই। তো তাতে আমি দেখেছি গাড়ি কিন্তু ভাইব্রেশন বা ওই জাতীয় কোনো ইস্যু নেই। যেমন এখন আমি যাচ্ছি 67-তে, গাড়ি যে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আর একটা ভালো জিনিস হয়েছে, সেটা আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, আমার বাসস্থানের একটা পরিবর্তন হয়েছে। এতদিন আমি ভাড়া বাড়িতে থাকলে এবার আমি একটা আমার পরিবারের জন্য ছাদের ব্যবস্থা করতে পেরেছি। আপনাদের সবার শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদের জোরে আপনারা এইভাবেই পাশে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করা, অমুক তমুক এসবগুলো আর বলবো না, কারণ আমি শখে ভিডিও করি। আমি প্রফেশনাল ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার নই, আমি খুব শখে ভিডিও করি। আমি যেখানে বেড়াতে যাই সেই স্মৃতিগুলোকে আমার সাথে আমি বেঁধে রাখতে চাই এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটার উদ্দেশ্যেই আমার ভিডিও করা। তো খুব প্রফেশনাল মেকানিজম নিয়ে বা খুব হাইফাই সেট আপ নিয়ে আমি কাজ করি না। আমি খুব নর্মাল বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যে সব পূরণ করেই আমি চলি। কিন্তু তাতেও যে আপনাদের থেকে এত ভালোবাসা পাই, সেইটা একটা বিশেষ বড় পাওনা আমার কাছে। কারণ আমরা কুলগাছিয়ার দিকে ঢুকছি, বাগডাঙ্গার 5 কিলোমিটার বাকি। হাকি আনন্দ আকাশে বাতাসে, আহা হা।
এই রকম রাস্তাতেই তো গাড়ি চালিয়ে মজা। বেনাপুর বীজ এখান থেকে আর 10 কিলোমিটারের মতো বাকি। এই যে আমরা খড়গপুরের লাইনের ওপর দিয়ে যাচ্ছি, একটু ধরে চালাতে হবে গাড়িটা, কারণ গ্রামের দিকে তো। হ্যাঁ, আমার নতুন বাহনে এটাই ফার্স্ট ট্রিপ এবং এটাই ফার্স্ট ভিডিও করা, ব্লগিং করা। আবার মানে ব্লগিং থেকে আমি সন্ন্যাস নিয়েছিলাম। প্রচুর রিকোয়েস্ট এসেছে, মানে এখনো চ্যানেলে মাঝে মাঝে যাই, ভিজিট করি, সেখানে আপনাদের মন্তব্য দেখতে পাই। এই নদটার সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর, অনেক পুরনো, কারণ আমার ছোটবেলাটা কেটেছে শৈশব এবং কৈশোর দুটোই কেটেছে এই নদের সাথেই একাত্ম হয়ে। মাঝে মাঝে একটা দৃশ্যপট উঠে আসছে, যে ঠিক যেন মনে হচ্ছে আমি কোনো সেই ছোটবেলায় সিনারি আঁকা হতো, সেই সিনারির মধ্যে দিয়ে যাচ্ছি। বেনাপুর বিচের দিকে কিন্তু খুব পিকনিক করে লোকজন, এটা আমি শুনেছি। আজকে গেলে দেখতে পাবো কি অবস্থা। বিচ বলাটা ভুল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রিভার ব্যাংক বলতে পারেন, রিভার সাইড ব্যাংক, মানে নদীর পার। নদী নয়, এটা আবার নদ, রূপনারায়ণ নদের পার। ভাই, নদীর পাড়ে যাওয়ার রাস্তা কি এইটাই? এখানে গাড়ি রাখলে অসুবিধা আছে? এখানে গাড়ি রাখলে অসুবিধা হবে? আমাদের গন্তব্যে এসে গেছি। এই সিঁড়িটা দিয়ে বাইকগুলোকে ওখানে রেখে নদীর পাড়ের বিচের দিকে নামছি। চলুন, তারপরে দৃশ্যটা ওখানে গিয়েই দেখাচ্ছি। আমরা চলে এসেছি বেনাপুর বিচে। এই যে বেশ অনেকটা জায়গা জুড়ে সবুজ পাড় আর রূপনারায়ণ নদী। এখানে রূপনারায়ণ নদীটা কিন্তু বিশাল চওড়া, বিশাল চওড়া, মাঝখানে চড়ও পড়েছে, কিন্তু অনেকটা চওড়া। কতটা ক্যামেরা জাস্টিফাই করছে জানি না, কিন্তু আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বেশ ভালো রকম চওড়া এখানে নদ। আর অনেক শান্ত শীতকাল বলে, বর্ষাকালে কিন্তু এর রূপ ভয়ঙ্কর। অনেকটা জায়গা, ফলে এখানে পিকনিক টিকনিক করতে চাইলে করতেও পারেন। দূরে মনে হচ্ছে একটা ওই ইউজ অ্যান্ড পে টাইপের টয়লেটের ব্যবস্থাও হয়তো রয়েছে, কারণ মহিলাদের নিয়ে এখানে পিকনিকে এলে এই সমস্যাটা একটা ভুগতেই হয়। তো সেইটাও হয়তো আশা করি সলিউশনটা হয়ে যাবে। গোটাটা ঘুরে দেখে নিয়ে আপনাদের জানাচ্ছি। অ্যাকচুয়াল আসার রাস্তা কিন্তু এই যে সামনের দিকে আমি যে ফুটেজটা দেখাচ্ছি, ওইটা দিয়ে আমি রাস্তাটা একটু ভুল করে এগিয়ে গেছি। তো যারা আসবেন, আমি যাওয়ার সময় দেখিয়ে দেবো, আমি একটু ভুল করেছি, এগিয়ে গেছি। কিন্তু রাস্তা ওইটা দিয়ে এখানে পুরো নেমে 4 চাকা পর্যন্ত আসে এবং প্রচুর বড় জায়গা। দেখুন, অনেক দূরে দূরে 4 চাকা নিয়ে এসে পিকনিক টিকনিক করছে। গোটাটা জুড়েই পিকনিক স্পট। তো শীতকালের দিকে আপনারা কেউ চাইলে কিন্তু এখানে এসে পিকনিক করতেই পারেন। প্রচুর বড় জায়গা, প্রচুর বড় জায়গা। আমরা এখন বেনাপুর দেখে বেরিয়ে পড়েছি এখান থেকে। ইচ্ছা রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বাড়ি এখানে ছিল দেউলটিতে। তো এখান থেকে বেশিক্ষণের না, 8 ঘন্টার রাস্তা।
সেটা ভিজিট করে যাব। এখন জানি না গিয়ে খোলা পাবো কিনা, কিন্তু যেতে তো দোষ নেই, যেহেতু এই রাস্তার ওপর দিয়েই যাবো, সময়ও আছে হাতে, তো যাওয়াই যাক। এই হিসাবে 12টা বাজতে যায়, এখন 11:53 দেখাচ্ছে। আবার সেই সুন্দর ফাঁকা রাস্তা ধরে আমরা ফিরছি। এই রাস্তাটা খুব সুন্দর, স্মুথ, এইটুকু রাস্তা যথেষ্ট ভালো। আবার হাই রোডের কাছাকাছি উঠে চলে এসেছি আমরা। গুগল বলছে তো এখান থেকে আর 5 কিলোমিটার রাস্তা বাকি। আমরা এখন যাচ্ছি কোলাঘাটের দিকটায়। এই যে বারুন্দা, চেনা জায়গা, আপনারা আগের ভিডিওতে, মন্দারমণি যাওয়ার ভিডিওতে দেখেছিলেন যে আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম এইরকম একটা জায়গাতে, সেই বিখ্যাত বারুন্দা। বিখ্যাত নয়, আমাদের জন্য বিখ্যাত। জিজ্ঞাসা করি, দাদা শরৎচন্দ্রের বাড়ি যাব? হ্যাঁ, আচ্ছা, তো এখন কি খোলা পাবো ওটা? বুঝতে পেরেছি, বাঁশ দিয়ে রাস্তাটা ঘেরা, পাশ দিয়ে বোধহয় কোনো বেরোনোর জায়গা রয়েছে। অনেক কষ্টে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির রাস্তা আমরা খুঁজে পেয়েছি, এদিক ওদিক সেদিক করতে করতে। এবার দেখা যাক ওখানে গিয়ে কি হয়। আমরা এখন আছি শরৎচন্দ্রের বাড়ির একদম পেছনের দিকেই, নদীর পাড়ে। এটাও একটা পিকনিক স্পট, এখানেও প্রচুর লোক পিকনিক করছে। বেশ অফবিট একটা ট্যুর আজকে আমাদের হলো। আর এই দেখুন, এইখান থেকে রূপনারায়ণ নদী। আমরা নদী বাঁধ ধরে হেঁটে চলেছি। আর মজাটা হচ্ছে নদী বাঁধের ঠিক পাশেই প্রচুর সবজি ক্ষেত। চলুন সবজি ক্ষেতের কাছে গিয়ে আপনাদের দেখাই। এই যে একদিকে নদী, নদীর পাড় বরাবর এসেই, আর একদিকে বিস্তীর্ণ সবুজ ক্ষেত। শীতের সবজি চাষ হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, এত সবুজ সবুজ, কি সুন্দর, আহা। নেট দিয়ে ঘেরা রয়েছে। তো এখানে পিকনিক করতে এলে ভালো সময় কাটবে শীতের দিনে, আসতেই পারেন, কোনো অসুবিধা তো নেই। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে এবার ভেতরে গিয়ে দেখছি কি হয়। আমরা রয়েছি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই। ফ্রন্ট গেট থেকে আপনাদের এই বাড়ির দৃশ্যটা দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট বোর্ড রয়েছে। বাড়িটা দেখি না, আমার প্রথম যেটা মনে হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখার যে মধ্যে একটা সহজ সরল অথচ সুন্দর ব্যাপার থাকতো, এই বাড়িটা দেখে ঠিক সেটাই মনে হচ্ছে। সহজ সরল সুন্দর, মানে সহজ সরল হলে যে সেটার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্যতা থাকে, সেটা এই বাড়িতে দেখেও বোঝা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে এত সহজ সরল অবলীলায় সাধারণ মানুষের গল্প বলতে পারতেন, তার জীবনযাপন দেখে হয়তো কিছুটা টের পাওয়া যেতে পারে। কি সুন্দর না বাড়িটা। এই পাশে রয়েছে শরৎচন্দ্রের একটা মূর্তি। শরৎচন্দ্রের বাড়ি দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো আমার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় কোথাও একটা লাঞ্চ করতে হবে আমাদের।
সত্যি খুব ভালো লাগলো বাড়িটা, মানে আমার তো ইচ্ছা হচ্ছিল যেন এখানে থেকে যাই আমি বাড়িটাতে, এত ভালো লাগছিল। দাঁড়াও। এখান থেকে অর্ডার করিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, চিলি ফিশ, গ্রিন স্যালাড। কিছুটা খেলাম, টেস্ট খারাপ না। আপনারা এখানে এই রেস্টুরেন্টে খেতেই Head southeast toward National Highway 16. রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ভালো, খাবার দাবারগুলো বেশ খারাপ না, ভালোই লাগছে আমার। ভালো টেস্টি। কেমন লাগছে তোমার? টেস্টি ভালো। ম্যাডাম বলেছে টেস্টি মানে ভালোই হবে। চলুন খেয়ে নিই, তারপর রাস্তায় দেখা হবে। আজকে ভিডিও এখানেই শেষ করব, কারণ ওইপর তো বাড়ির দিকে ক্রমশ এগিয়ে চলেছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন আর একটু শেয়ার করুন অন্যান্যদের সাথে। বাদ বাকি সাবস্ক্রাইব করা না করা ওটা আমি বলবো না, ওটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে করবেন, না চাইলে না করবেন, আমার কোনো ব্যাপার নেই। এটা নিয়ে আমি আমার শখে ভিডিও করি, আগেই বলেছি, সব চাই। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কমেন্টের জোরে যদি থাকে তাহলে আমি আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেটা আপনারাই ডিসাইড করবেন কমেন্টে যে আপনারা নেক্সট ভিডিও চাইছেন কি চাইছেন না। আজকের মতো রাখি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যখন ভিডিওটা দেখবেন তখন হ্যাপি নিউ ইয়ার পড়ে যাবে, তাই আপনাদের অ্যাডভান্স আমি জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার।